দর্শক, আমরা এখন আছি কলকাতার কাশীপুরে 35/1 কাশীপুর রোড, এবং যেখানে আমরা একটা দেখলাম বিশাল বড় বিল্ডিং, সরকারি বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ের যে করুণ পরিস্থিতি, ভয়ঙ্কর অভিযোগ তুলছেন আমাদেরই এইখানকার বাসিন্দার অমিতদা। মানে কি বলবেন, এই যে জঘন্য পরিস্থিতি দেখালেন। এই যে পরিস্থিতি, এটা আজ থেকে 12 বছর আগে এটা ছিল না, কিন্তু যখন এই সরকার গেল, তৃণমূল সরকার আসার পরে এরা এমনভাবে এখানে অবৈধ দখলবাজি শুরু করলো, যেখানে 162টা ঘরের মধ্যে আপনি যদি আজকে খোঁজ নিয়ে দেখেন, আই থিঙ্ক 125টা ঘর দখল হয়ে পড়ে আছে, এবং স্টাফ যাদের আছে তাদের কোনো পরিষেবা নেই। আপনাদেরকে আমি ঘুরিয়ে পুরোটা দেখিয়েও দিলাম এখানকার পরিস্থিতি। তো সুতরাং এখন যা করার, আমাদের যেটুকু আসা যাওয়ার রাস্তা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, দখল করে ঘর বানিয়ে রাখা হয়েছে। আমাদের আপনার কাছে এইটুকুই অনুরোধ, আপনারা যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি এই খবরটা কোনো বড় নেতা বা মন্ত্রীর কাছে যায় এবং তাঁরা যদি আমাদের কোনো সুস্থ পরিবেশ দিতে চেষ্টা করেন, তাতে আমাদের খুব উপকৃত হব, এই আশাটুকুই করব। এবং তারা নিজেরা এসেও খোঁজ নিয়ে দেখতে পারে এখানে টিএমসির ছেলেগুলো কি উৎপাত করে রেখেছে এবং নোংরামি করে রেখেছে, সেই এভিডেন্সগুলো আমি আপনাদেরকে যথেষ্টই দিয়েছি। এবং ভবিষ্যতে যদি আপনারা বলেন, আগামী দিনে আমি আরও কোঅপারেট করতে আপনাদের সাথে তৈরি আছি। বলছি অমিতদা, যেটা হচ্ছে বিষয়, আপনার রান্নাঘর আমি দেখলাম যে রান্নাঘর দিয়ে জল পড়ছে। হ্যাঁ, আপনারা তো সরকারি একজন কর্মচারী, হ্যাঁ, সেই কারণেই আপনারা এই ইয়েগুলো পেয়েছেন। হ্যাঁ। তো এই রকম পরিস্থিতি কেন? এটা দীর্ঘদিন যাবত পিডাব্লিউডির তরফ থেকে কোনো কাজ করতে আমরা যদি ওনাদের আবেদনও করি, ওনারা যদি এখানে কাজ করতেও এসেছেন, সেক্ষেত্রে আমাদের এই টিএমসি দলের কার্তিক মান্নার লোকেরা তাদেরকে বাধা দিয়েছে এবং তারা বাধ্য হয়ে এখান থেকে চলে গেছে। এরপরে যখন আমরা ওনার কাছে, কার্তিক মান্নার কাছে গেছি কাজ করতে, তখন উনি বলেছে এটা পিডাব্লিউডির এরিয়া, আমরা এর ব্যাপারে কিছু করতে পারবো না। সেই জন্য আজকে আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি। যতটা পেরেছি আমরা নিজেরা কাজ করিয়েছি নিজের পয়সা থেকে। এবং আপনি এইটা যে দেখলেন আমার ঘরটা, সেটা তো খুবই কম। আশা করি আরও 2-4টে যদি আমি আপনাকে পাশের ঘরের অবস্থা দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও হিমশিম খেয়ে যাবেন যে এই ঘরে মানুষ থাকতে পারে কিভাবে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো দীর্ঘদিন পার্টির জন্যই হয়েছে। অতীন ঘোষ এবং কার্তিক মান্নার নেতৃত্বে কোনো পিডাব্লিউডি অফিসের লোককে কাজ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে বাধা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যান্য হাউজিং এখানে আরও আছে, কাশীপুরের মধ্যে বহুত হাউজিং আছে, সেই পিডাব্লিউডির লোকেরা সেখানে খুব ভালো পরিষেবা দিচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু ওনারা আমাদের এখানে কোনো কাজই করতে পারেনি, যেহেতু এখানে দখলদার ওনারা ঢুকিয়ে রেখে দিয়েছেন, স্টাফ নেই। এবার আমরা হসপিটাল অথরিটিকে বললে তারাও সেটা দেখছিল না, তারা বলছে আমরা ওটাকে আমাদের হাতে নেই, ওটা লিগাল নেই, কন্ডম হয়ে গেছে। সেই কন্ডম হয়ে গেছে, তা কন্ডম বিল্ডিংয়ে মানুষ এইভাবে থাকবেটা কিভাবে? না, একদম মেন গেট আটকে যে বস্তিগুলো বানিয়ে দেওয়া হলো, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা পুরোপুরি কার্তিক মান্নার সৌজন্যে হয়েছে, পুরোপুরি উনি কার্তিক মান্না ওই বিল্ডিংটা, ওই ঝুপড়িগুলো তৈরি করে দিয়েছেন এবং যে কটা লোক আছে সব কটাই ওখানে টিএমসির লোক, এবং জলের লাইন দিয়েছে এবং অবৈধ সিএসসির মিটারও দিয়েছে ওখানে। সিএসসির মিটার মানে আমরা জানি, আমরা এই হাউজিংয়ে থেকে আমরা একটা সিএসসির মিটার পাইনি, পুরনো বিল্ডিংয়ে সিএসসির মিটার দেওয়া যাবে না, কিন্তু ওইখানে যে অবৈধ বস্তিগুলো আছে সেইখানে সিএসসির মিটার দিয়েছে। এগুলো পুরোপুরি কার্তিক মান্নার বদান্যতায় হয়েছে, অতীন ঘোষের বদান্যতায়। বলছি, কাশীপুরে বিস্তীর্ণ এলাকায় আমরা দেখছি যে ইল্লিগাল কনস্ট্রাকশন, এবং হ্যাঁ। এতে কিরকম টাকা নিয়েছে এক একটা বিল্ডিংয়ের কাছ থেকে এরা? তো কনফার্ম তো বলতে পারবো না কত টাকা নিয়েছে, তবে মোটামুটি প্রত্যেকের কাছে এনার বাধা ছিল। প্রত্যেকটা বিল্ডিং আপনি খোঁজ করে দেখতে পারবেন, এখন যেখানে সব কটাতেই নোটিশ টাঙানো হয়েছে, এনার ভাগ একটা বসানো ছিল, কার্তিক মান্নাকে টাকা দেওয়া ছাড়া এখানে কোনো কাজ হতো না। তো সেটা অ্যামাউন্টটা ঠিক আমিও জানি না, 2 লাখ 5 লাখ 10 লাখ যাকে যেরম পেরেছে তাকে নিয়েছে, কেউকেই ছাড়েনি। ইভেন যারা ঘর কিনেছে সাফারার, তাদের থেকেও টাকা নেওয়া হয়েছে অবৈধভাবে। অনেকে বলছে কার্তিক বলে নাকি খুব ভালো মানুষ। একদম বাজে মানুষ। আমি নিজে ওনার স্টুডেন্ট, আমি নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরে পড়াশোনা করতাম, কিন্তু ইভেন উনি কাউন্সিলর হওয়ার পর যে বিহেভিয়ার আমাদের সাথে করেছেন, এটা কোনো দিনই কোনো কারোর কাছে কাম্য নয়। আমরা গার্জেন হিসাবে ওনাকে মানতাম, কিন্তু পরে যখন পৌরপিতা হিসাবে পেয়েছি তখন ভেবেছিলাম আরও উন্নতি হবে আমাদের,
কিন্তু তার জায়গায় দেখলাম উনি আমাদেরকে একদম এক ঘরে করে দিয়ে উনি নিজের মতো নিজে একদম এখানে কি বলে সিন্ডিকেট রাজ চালিয়েছেন দীর্ঘদিন যাবত, প্রত্যেকটা জায়গায় ইন্টারফেয়ার করেছেন। আমাদের একটা কোয়ার্টার ইউনিট আমরা নাগরিক কমিটি বানিয়েছিলাম, সেটাকেও উনি একটা 1 নম্বর টিএমসি কোয়ার্টার ইউনিট বানিয়ে দিয়েছিলেন। তো আর তো এর উপরে বলার কিছু নেই। এখন নতুন প্রশাসন এসছে, নতুন সরকার এসছে, তাদের কাছে এইটুকুই আশা করব যেন এই চোরটাকে একদম ধরে জেলে ইমিডিয়েট বন্ধ করেন, এবং এনার বিরুদ্ধে খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে। বলছি এই কার্তিক বান্নার সাথে কয়েকটা নাম উঠে আসছে, যেরকম হচ্ছে প্রদীপ যাদব, জয়ন্ত নাথ, এদেরকে কি আপনি চেনেন? দেখুন, প্রদীপ যাদব কিছুটা হলেও সমাজসেবী আছেন, আমরা জানি এফসিআইতে ছিলেন, কিন্তু এই অজয় ঘোষ, অভিজিৎ মণ্ডল রানা, একজন মহিলা সভানেত্রী বুলবুল দাশগুপ্ত, এরা হচ্ছে একদম মানে অসামাজিক। তারপরে আমাদের ওই এখানে এক বড়কা বলে একজন আছেন, উনি কোনো বাহাদুর আছে, দীপক বাহাদুর সম্ভবত। আচ্ছা, উনি নিজে মদের ঠেক চালান ওখানটা গোপীমণ্ডল লেনের কাছে। ও আবার জয় হিন্দ বাহিনীর নেতা, কার্তিক মান্নার ডান হাত। ইলেকশনের আগে আমাদেরকে অনেক শাসিয়েছেন, অনেক চমকেছেন, কিন্তু আজকে আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। পুরো পরিস্থিতিটাকে নোংরা করে দিয়ে তারা সব এখানে পালিয়ে গেছে এখান থেকে। বলছি মিড ডে মিল নিয়ে একটা বড় অভিযোগ আছে কার্তিক মান্নার বিরুদ্ধে, সেটা সে তো জানেন? নিশ্চয়ই আছে, আমি তো আপনার কোয়ার্টারেই দেখালাম একটা আমাদের আঙ্গনবাড়ি এখানে, বা আমার কাছে ভিডিও আছে, একটা বাচ্চাকে হাফ ডিম দেওয়া হচ্ছে, আচ্ছা, এবং সেই ডিমটাও খারাপ। এবং স্কুলের পরিস্থিতি যা দেখালাম সেখানে হয়তো আমি মনে করি না যে আপনার বাচ্চাকেও আপনি পাঠাবেন বা কোনো না খেয়ে মরনেওয়ালা লোকও সেখানে যাবে। তো এই পরিস্থিতি তৈরি করে রেখেছে। বড় মিড ডে মিলে নিশ্চয়ই এনার কেলেঙ্কারি আছে। যখন একটা ছোট জায়গায় আমাদের হাউজিং কোয়ার্টারে ইনি করতে পারেন, তাহলে বড় বড় জায়গায় নিশ্চয়ই করে। মিড ডে মিলের তো উনি হত্যাকর্তা ছিলেন, আমি জানি গত সরকারে, তো সেখানে নিশ্চয়ই করেছেন। খুঁজলে তদন্ত করলে অনেক কিছুই পাওয়া যাবে ওনার এগেন্সটে। আচ্ছা, জয়ন্তনাথ কি ওনার সাথে সবসময় থাকেন, এরকম কিছু কি জানেন? না, জয়ন্ত নাথ বলে তো আমি কাউকে চিনি না, তবে উনিও শিক্ষক বলছেন। হ্যাঁ, উনিও শিক্ষক। না জয়ন্ত নাথ জানি না, তবে টিএমসির যুব নেতা দিব্যেন্দু বলে একজন ছিল। আচ্ছা, হ্যাঁ, অভিজিৎ মণ্ডল রানা, বুলবুল দাশগুপ্ত, তারপরে শিবুদা বলে একজন আমরা জানতাম, বাঙালি সংঘ ক্লাবের উনি ছিলেন। তো এনারাই সব মিলে একটা সংগঠন চালাতেন এখানটা। এবং আচ্ছা, এবার তো পালা বদল হয়েছে আপনাদের এই যে যে কোয়ার্টারটা দেখলাম, হ্যাঁ, যা ভয়ঙ্কর পরিস্থিতি, হ্যাঁ, ভেঙেও পড়তে পারে, মানে যে কোনো যেভাবে সময়। যেভাবে গাছ পাল শেকড় ফেকড় উঠেছে। হ্যাঁ, তো এই নিয়ে কি আপনারা এবারে কলকাতা পুরসভা বা আপনাদের স্থানীয় যিনি আছেন রিতেশ তেওয়ারি, হ্যাঁ, তাকে কি আপনারা কমপ্লেন করবেন, মানে জানাবেন যে এই যে- নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। এবং আমি জানানোর একটা রাস্তা খুঁজছি, যেহেতু আমাদের এখানে মানে আমি সেভাবে অ্যাক্টিভেশন পাচ্ছি না কোনো কর্মীর, এখানকার নোংরা সমাজ। আমি যদি কোনো রকম সেরকম রাস্তা পাই, তো আমি মোটামুটি আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগও করছি। আর আমি এখানকার বিজেপির বুথ এজেন্টও ছিলাম, আচ্ছা, তো এবং আছি। আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার। 2021 সালে আমাকে জেলেও পাঠানো হয়েছিল, তার ডকুমেন্টস আমার কাছে আছে। আমি ওখান থেকে সার্টিফাইড কপিও বার করেছি। আমি 2 দিন জেলে ছিলাম। এই টিএমসির আপনি যে ওই ওদের এফআইআরটা দেখলেও বুঝতে পারবেন, সেই কপিটাও আমি আপনাকে দিতে পারি। আমাকে অবৈধভাবে ফাঁসানো হয়েছিল, তো যার জন্য আমি এখন সেরকম স্কোপ পাচ্ছি না, এবং আমার বিধায়কেরও টাইম হয়ে উঠছে না। নতুন সরকার হয়েছে, আমি চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনাকে জানাবো, এবং এর একটা বিহিত চাইবো এখান থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সংবাদ বিভাগের পক্ষ থেকে বলছি যে যদি কোনো আইনি আপনার সহযোগিতা লাগে, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট থাকবে। আমরা আপনাদেরকে পুরো সহযোগিতা করব। এই পুরো বিল্ডিংটায় যত মানুষ আছে, যারা বলবে সহযোগিতার জন্য, আমরা সহযোগিতার হাত বাড়াতে রাজি আছি। অসংখ্য ধন্যবাদ।